তো প্রথম অধ্যায় হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিশ্ব বাংলাদেশের প্রেক্ষিত, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি ওয়ার্ল্ড অ্যান্ড বাংলাদেশ পার্সপেক্টিভ। তো অতীতের শিল্প বিপ্লবের অনুরূপ এই মুহূর্তে আমরা একটি শিল্প বিপ্লবের ভিতর দিয়ে যাচ্ছি, যে বিপ্লবটিকে আমরা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিপ্লব বলে আখ্যায়িত করতে পারি। তো এই বিপ্লবটির বৈশিষ্ট্য হচ্ছে এই যে এটি পৃথিবীর প্রায় প্রতিটি মানুষের জীবনধারাকে স্পর্শ করেছে। মানে সবার কাছে কি এই প্রযুক্তির ছোঁয়া চলে গেছে। তো পুরো পৃথিবীর সকল মানুষ প্রথমবার পারস্পরিক সহযোগিতা এবং সহমর্মিতার বন্ধনে আবদ্ধ হয়ে একটি অভিন্ন মানবগোষ্ঠী হিসেবে নিজেদেরকে উপস্থাপন করেছে বা করার সুযোগ পেয়েছে। তো এই অধ্যায় পাঠ শেষে শিক্ষার্থীরা কী শিখবে বা আমরা কী শিখব, যে বিশ্বগ্রামের ধারণা ব্যাখ্যা করতে পারবে, বিশ্বগ্রামের ধারণা সংশ্লিষ্ট প্রধান উপাদানগুলো কি ব্যাখ্যা করতে পারবে, বিশ্বগ্রাম প্রতিষ্ঠায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অবদান মূল্যায়ন করতে পারবে এবং ভার্চুয়াল রিয়েলিটির ধারণা বিশ্লেষণ করতে পারবে এবং প্রাত্যহিক জীবনে ভার্চুয়াল রিয়েলিটির প্রভাব মূল্যায়ন করতে পারবে এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সাম্প্রতিক প্রবণতা বিশ্লেষণ করতে পারবে। মানে সাম্প্রতিক সময় কি তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যে প্রবণতা সেগুলো হচ্ছে বিশ্লেষণ করতে পারবো। নৈতিকতা বজায় রেখে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারে গুরুত্ব ব্যাখ্যা করতে পারবো এবং সমাজ জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রভাব মূল্যায়ন করতে পারবো এবং অর্থনৈতিক উন্নয়নে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ভূমিকা বিশ্লেষণ করতে পারবো। অর্থনৈতিক উন্নয়নে মানে এটা দিয়ে ইনকাম করার সোর্স বের করা, আর মূল্যবোধ বজায় রেখে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারে উদ্বুদ্ধ হতে হবে আর কি। তো এগুলো সম্পর্কে আমরা আজকে জানবো। তো বিশ্বগ্রামের ধারণা কি, যে কনসেপ্ট অফ গ্লোবাল ভিলেজ, মানে বিশ্বগ্রামে আসলে কি সেটা সম্পর্কে আমরা বুঝবো। যে ছায়া সুনিবিড় শান্তির নীর বলতে হচ্ছে বাড়ি বোঝায়, আর ছায়া সুনিবিড় হচ্ছে গাছপালা দিয়ে করা। তো আমাদের স্বপ্নের গ্রাম, এখানে সবাই চেনেন, প্রতিদিন সবার সাথে সবার দেখা হয়, রাত পোহালে একজন অন্যজনের খবরাখবর নেন, কুশলাদি বিনিময় করেন, সুখ ও দুঃখের ভাগীদার হন। গ্রামের মানুষের যে জীবনাচার, প্রত্যেকের প্রতি প্রত্যেকের যে মমত্ববোধ বা আন্তরিকতা, শহরের জীবনে তা হয়তো সম্ভব নয়। তো বিশ্বের মানুষ ভৌগোলিক দূরত্ব থেকেও, মানে এক একটা মানুষ কি অনেক দূরত্ব থেকেও যদি গ্রামীণ পরিবেশের মতো একে অপরের পাশাপাশি থাকতো, তাহলে অর্থনৈতিক, জাতিগত, ধর্মীয় বা রাজনৈতিক বিভেদের তুলে দিয়ে সৌহার্দ্য বা সৌন্দর্য আর কি আর ভ্রাতৃত্বের পরিবেশ গড়ে সর্বত্র নিবিড় ও সামষ্টিক উন্নয়ন সম্ভব হতো। তো বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজের ধারণার সূত্রপাত মূলত এসব চিন্তাধারাকে কেন্দ্র করেই। তো তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অভূতপূর্ব উন্নয়ন এবং তথ্যের নিবিড় আদান প্রদানের মাধ্যমে গোটা বিশ্বের মানুষের মধ্যে পারস্পরিক পরিচিতি ও সম্পর্কের বন্ধন সুদৃঢ় হচ্ছে এবং প্রথমবারের মতো বিশ্বগ্রাম সৃজনের সম্ভাবনার দরজা উন্মোচন হচ্ছে। আমরা নিজেরাই অনুভব করতে পারি যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ক্রমান্বয়ে উন্নয়নের কারণেই আমরা বিশ্ববাসী এখন কেউ কারো থেকে দূরে বা বিচ্ছিন্ন নয়। মানে ফোনের মাধ্যমে কি সবার সাথে সবাই কথা বলতে পারি, একজন আরেকজনকে দেখতে পারি ভিডিও কলে। তো সেগুলোই আর কি বুঝেছি এখানে। তো এখানে একজন বিজ্ঞানীর ছবি দেখতে পাচ্ছি, যে হচ্ছে ক্যানাডিয়ান, মানে কানাডার বাড়ি আর কি। তো ক্যানাডিয়ান দার্শনিক হারবার্ট মার্শাল ম্যাকলুহান। তো বিশিষ্ট কানাডিয়ান দার্শনিক হারবার্ট মার্শাল ম্যাকলুহান 60-এর দশকে সর্বপ্রথম কিভাবে বৈদ্যুতিক প্রযুক্তি এবং তথ্যের খুব দ্রুত বিচরণ, স্থান এবং সময়ের বিলুপ্তি ঘটিয়ে সমগ্র বিশ্বকে একটি গ্রাম বা ভিলেজে রূপান্তর করা যেতে পারে, সেই ধারণাটি সবার সামনে উপস্থাপন করেছিলেন। তো গ্লোবাল ভিলেজ হলো এমন একটি পরিবেশ ও সমাজ যেখানে তথ্য প্রযুক্তির মাধ্যমে যুক্ত হয়ে পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মানুষ পরস্পরের সাথে যোগাযোগ করা সহ বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা প্রদান করতে পারে। তথ্য প্রযুক্তির এই বিশ্বায়ন প্রক্রিয়ার কারণে তথ্য প্রবাহের অবাধ ও সহজলভ্য উৎস তৈরি হয়েছে
অবশ্য এ প্রক্রিয়ায় তথ্য উন্মুক্ত ও সহজলভ্য করার কারণে ক্ষতিকারক এবং অসত্য তথ্য অনুপ্রবেশের আশঙ্কা সৃষ্টি হচ্ছে। এর ফলে সামাজিক এমনকি রাষ্ট্রীয় পর্যায়ে বিশৃঙ্খলা সৃষ্টিসহ ব্যক্তিগত গোপনীয়তার, অর্থনৈতিক হস্তক্ষেপ, সাইবার আক্রমণ এবং প্রযুক্তি বিভেদ বৈষম্যেরও বিস্তার ঘটেছে। তো বিশ্বগ্রামের ফলে সার্বিক জীবনযাত্রার মান ও কর্মদক্ষতা বৃদ্ধি পেয়েছে। ফলে ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ মানে বাড়ানো, দূর শিখন মানে দূরে বসে শেখা, চিকিৎসা সেবা বৃদ্ধিসহ বিশ্বব্যাপী ব্যাপক কর্মসংস্থান সুযোগ সৃষ্টি হয়েছে। তবে এটি বাস্তবায়নের জন্য মানুষের এ ব্যাপারে সচেতনতা, সক্ষমতা, আগ্রহ, জ্ঞান ও দক্ষতা এবং উপযোগিতা থাকা প্রয়োজন। এর সাথে হার্ডওয়্যার, সফটওয়্যার, নেটওয়ার্কের সাথে সংযুক্ত এবং বিশ্বাসযোগ্য ডেটা বা তথ্য সংরক্ষণ এবং প্রক্রিয়াকরণের ক্ষমতা থাকতে হবে। হার্ডওয়্যার হচ্ছে কি, যেটা ধরা যায়, ছোঁয়া যায়, যেমন কম্পিউটারের মাউস, কিবোর্ড, মনিটর, এগুলো কি হার্ডওয়্যার। আর সফটওয়্যার হচ্ছে কি, যেটা দেখা যায় মনিটরের মধ্যে দিয়ে কিন্তু ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না, সফট। তো বিশ্বগ্রামের ধারণা সংশ্লিষ্ট প্রধান উপাদানগুলো হচ্ছে প্রিন্সিপাল কম্পোনেন্টস রিগার্ডিং কনসেপ্ট অফ গ্লোবাল ভিলেজ। এটা কি, এটা হচ্ছে আমরা নিচে জানবো। যোগাযোগ জিনিসটা কি, একজনের সাথে আরেকজনের কি যোগাযোগের, যে আমরা যোগাযোগ বলি আর কি। তো যোগাযোগ বলতে আমরা সবসময় এক জায়গার সাথে অন্য জায়গার যোগাযোগ বুঝিয়ে এসেছি। যেমন এই রাস্তাঘাট, এটাও কি একটা যোগাযোগ মাধ্যম, এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া। এবং বিশ্বগ্রামের ধারণার মাঝে এই যোগাযোগ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছে, কারণ আধুনিক যোগাযোগ ব্যবস্থার কারণে একজন মানুষ বিমানে, দ্রুতগামী ট্রেনে অথবা আধুনিক সড়ক ব্যবস্থা ব্যবহার করে খুব অল্প সময়ের মাঝে এক শহর থেকে অন্য শহরে কিংবা এক দেশ থেকে অন্য দেশে চলে যেতে পারে। তবে বিশ্বগ্রামের প্রেক্ষিতে যোগাযোগ ব্যবস্থা বলতে এখন একই সঙ্গে তথ্যের আদান প্রদান কিংবা ভাব বিনিময় করাকে বোঝায়। কথন মানে কথা বলা, লিখন কিংবা অন্য কোনো মাধ্যমে তথ্যের আদান প্রদানই এই যোগাযোগ, এবং এই যোগাযোগই এখন বিশ্বগ্রামের ধারণার প্রধান উপাদান। মানে আগে হচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায় গিয়ে হচ্ছে মানুষের সাথে কথা বলা লাগতো, এখন প্রযুক্তির কারণে কি যেতে হয় না, ঘরে বসেই কি যোগাযোগ করতে পারে। তো নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন যোগাযোগ ক্ষেত্রে একটা বৈপ্লবিক কি পরিবর্তনের সূচনা হয়েছে। তো শত বছরের পুরনো তারযুক্ত টেলিফোন যন্ত্রে, মানে আগে যে টেলিফোনগুলো ছিল তার লাগানো লাগতো, তো শত বছর পুরনো তারযুক্ত টেলিফোন যন্ত্রের পরিবর্তে তারবিহীন মোবাইল ফোনের আবির্ভাব হয়েছে। তারবিহীন কি মোবাইল ফোনের আবির্ভাব হয়েছে, এখন তার লাগে না। তো তারবিহীন এই প্রযুক্তির কল্যাণে আমরা ইন্টারনেটের পরিষেবাগুলো, যেমন ওয়েব ব্রাউজিং, বিভিন্ন ওয়েবসাইটে যে ঢোকা, ইমেইল, ফ্যাক্স, মেসেঞ্জার, ইমো, হোয়াটসঅ্যাপ, ভাইবার, গুগল মিট ক্লাস করানোর জন্য, জুম ইত্যাদি সাহায্যে মুহূর্তের মধ্যে সারা বিশ্বের যে কোনো প্রান্তের মানুষের সাথে যোগাযোগ স্থাপন করতে পারছি আর কি। ঠিক আছে। তো এই যোগাযোগ ব্যবস্থাকে টেলিকমিউনিকেশন এবং তথ্য যোগাযোগ মানে ইনফরমেশন কমিউনিকেশন, এই দুই ভাগে ভাগ করা যেতে পারে। একটা হচ্ছে টেলিকমিউনিকেশন, একটা হচ্ছে কি ইনফরমেশন কমিউনিকেশন। তো এক সময় তার নির্ভর টেলিফোনই ছিল কি টেলিযোগাযোগের একমাত্র মাধ্যম। পরবর্তীকালে বেতার টেলিযোগাযোগ আবিষ্কৃত হওয়ার পর আধুনিক টেলিযোগাযোগ যন্ত্রের মধ্যে টেলিফোন, মোবাইল ফোন, রেডিও, টেলিভিশন, ওয়াকিটকি ইত্যাদি ব্যবহার সর্বত্র ব্যাপকভাবে পরিলক্ষিত হয়। তো অন্যদিকে নিয়ম ও নিরাপত্তার বিষয়টি বজায় রেখে তথ্য স্থানান্তর ও শেয়ার করা হচ্ছে বর্তমান তথ্য প্রযুক্তির যুগের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। উদাহরণ হিসেবে ইন্টারনেট এবং ইন্টারনেটের নির্ভর সার্ভিস, যেমন ইমেল, সামাজিক নেটওয়ার্কিং যেমন ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ এগুলি আর কি, ওয়েবসাইট, ভিডিও কনফারেন্সিং, ভিডিওর মাধ্যমে যে মিটিং করে ইত্যাদি কথা বলা যায়। তো ইমেল মানে ইমেল মানে হচ্ছে কি ইলেকট্রিক মেল হলো ইন্টারনেটের মাধ্যমে নির্ভরযোগ্যভাবে বার্তা আদান প্রদানের পদ্ধতি। তো আজকাল একজন মানুষের প্রকৃত ঠিকানা থেকে
তার ইমেল ঠিকানা বেশি প্রয়োজনীয় হয়ে দাঁড়িয়েছে। তো সামাজিক নেটওয়ার্কিংয়ের দিক দিয়ে একে অন্যের সাথে যোগাযোগ, মানে একজন অন্য একজনের সাথে কি যোগাযোগ, তথ্য, ছবি এবং ভিডিও বিনিময়, হ্যাঁ, মানে দেয়া কি বা আনা, বিনিময় কিংবা সংবাদ প্রচারের কাজ করা হয়। তো সামাজিক নেটওয়ার্কিং ব্যবহার করে পৃথিবীতে অনেক বড় সামাজিক কিংবা রাজনৈতিক আন্দোলন গড়ে তোলা হয়েছে। যেমন বাংলাদেশে কিছুদিন আগে যে জুলাই গণ অভ্যুত্থান হইল, সেটা কি ইন্টারনেট ব্যবহার করছে লোকজন, মানে এক জায়গায় বসে হচ্ছে কি বিভিন্ন মিমি বা আন্দোলন উত্তেজনা করার জন্য অনেক কিছু তারা করছে, মানুষকে হায়ার করছে, মাঠে নামাইছে, রাস্তায় নামাইছে। তো আন্দোলন গড়ে তোলা হয়েছে। তো ভিডিও কনফারেন্সিং পদ্ধতিতে অংশগ্রহণকারীরা অডিও এবং ভিজুয়াল, মানে দেখা যায় অডিও ভিজুয়াল পদ্ধতিতে সভা করতে পারেন। তো ইন্টারনেটে এখন পৃথিবীর সকল প্রতিষ্ঠান ওয়েবসাইটের মাধ্যমে নিজেদের পরিচিতি সকলের সামনে তুলে ধরতে পারে। আমি এখন একটা ওয়েবসাইট তুলে সেখানে হচ্ছে অনেক কিছু দিয়ে দিতে পারি আমার সম্পর্কে, যদি লোকে কেউ জানতে চায় তাহলে ওখানে ঢুকে সেখান থেকে জানতে পারবে। তো ইন্টারনেট ভিত্তিক এই পদ্ধতিগুলো ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে আর কি। এই জনপ্রিয়তার একটি বড় কারণ হচ্ছে কি সময় এবং অর্থের সাশ্রয়। তবে ইন্টারনেট কিংবা সামাজিক নেটওয়ার্কিংয়ের উপর বেশি নির্ভরতা, বিশেষ করে তরুণ প্রজন্মের ক্ষেত্রে অনেক সময় আসক্তির পর্যায়ে চলে যাবার কারণে পুরো পৃথিবীতেই এর ব্যবহার এখন আলাদাভাবে পর্যালোচনা করে দেখা যাচ্ছে। এখন ছেলেপেলে হচ্ছে কি সারাদিন ফোন টেপে গেম খেলে, এই জিনিসগুলো আর কি বলছে। এবার হচ্ছে কর্মসংস্থান। এই কর্মসংস্থান সম্পর্কে এখন আমরা জানবো যে বিশ্বের প্রায় প্রতিটি দেশেই বেকারত্বর সমস্যা রয়েছে। তথ্য প্রযুক্তি ও যোগাযোগ ব্যবস্থার উন্নতির ফলে উন্নয়নশীল দেশগুলো একটি বিরাট অংশ ইন্টারনেটের মাধ্যমে ঘরে বসে কি দেশে এবং দেশের বাইরে চাকরির বাজারে আবেদন করে নিজেদের বেকারত্ব দূর করতে পারছে। তা আমাদের দেশেও কি বিগত প্রায় দু দশক ধরে বিভিন্ন দেশের চাকুরি ও নিয়োগ সংক্রান্ত খবরাখবর নিয়ে কয়েকটি জব পোর্টাল চালু আছে। এগুলোর মাধ্যমে এছাড়া ঘরে বসেই ইন্টারনেটের মাধ্যমে কাজ করে, মানে ফ্রিল্যান্সিং, যেটা ইন্টারনেটের মাধ্যমে কাজ করে বৈদেশিক আর কি মুদ্রা অর্জনের সুযোগ রয়েছে। তো এ ধরনের কর্মসংস্থানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিকে কাজে লাগিয়ে এক দেশের নাগরিক ভিন্ন ভিন্ন দেশের নাগরিকের বা প্রতিষ্ঠানের পক্ষে দূর থেকে কাজ করে থাকেন। তো এই কার্যক্রমেই আউটসোর্সিং বা বহি উৎসরণ। তো আউটসোর্সিংয়ের বাংলা কি? বহি উৎসরণ। তো আমাদের দেশে প্রত্যেকটি ইউনিয়নে তথ্য ও সেবা কেন্দ্র চালু হয়েছে। এর ফলে অনেকের কাজের সুযোগ হয়েছে, অনেকে উদ্যোক্তা হিসেবে অন্যদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছেন। এখানে আলাদাভাবে উবার, এই যে আমরা কয়দিন আগে আমি যে আসছি উবারে করে, যে উবার কিংবা পাঠাও, হ্যাঁ, এর মতো সেবার কথা উল্লেখ করতে হয়, যেগুলো যান পরিবহনের ক্ষেত্রে অসংখ্য মানুষের কর্মসংস্থান করে দিয়েছে আর কি। যারা বেকার ছিল কি তারা চাইলে উবার চালাইতে পারে বা পাঠাও চালাইতে পারে আর কি। একটা বাইক আছে বা একটা প্রাইভেট কার আছে, সে এটা দিয়ে সে ইনকাম করতে পারে তো অ্যাপসের মাধ্যমে। তো কর্মসংস্থান করে দিয়েছে। আবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে কোনো প্রতিষ্ঠানের কাজ খণ্ডকালীন বা চুক্তিভিত্তিক পদ্ধতি, যে কেউ স্বাধীনভাবে নিজের দক্ষতা অনুযায়ী কাজ করতে পারেন। তো কাজের স্বাচ্ছন্দ্যের পাশাপাশি কাজের স্থান, সময় কোনো বাধা ধরার নিয়ম না থাকায় এ পেশায় জনপ্রিয়তা রয়েছে। এই পেশায় কি জনপ্রিয়তা রয়েছে। তো এই ধরনের চুক্তিভিত্তিক কাজকে ফ্রিল্যান্সিং বা স্ব উদ্যোগের কাজ বলা হয়। তো বিশ্বব্যাপী কয়েকটি জনপ্রিয় মার্কেট প্লেস বা জব শেয়ারিং ওয়েবসাইট হচ্ছে কি আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, তারপরে ব্যালেন্সার, ফাইবার ইত্যাদি। কি ডেটা অ্যানালাইসিস, কপিরাইটিং, গ্রাফিক্স ডিজাইনিং, সফটওয়্যার ডেভেলপমেন্ট, ওয়েব ডেভেলপমেন্ট, এফিলিয়েট মার্কেটিং, সার্চ ইঞ্জিন এবং অপটিমাইজেশন, মানে এসইও, গুগল অ্যাডসেন্স, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্স, রিসার্চ অ্যান্ড সার্ভে আর্টিকেল, ব্লগ রাইটিং আর কি ইত্যাদি নানা ধরনের বৈচিত্র্যময় কাজ করা যায়। তো অবশ্য ফ্রিল্যান্সিং কাজের মাধ্যমে অর্থ উপার্জন আপাতদৃষ্টিতে আকর্ষণীয় মনে হলেও ভিন্নধর্মী জীবনযাপন, অর্থাৎ আত্মীয় স্বজন বা পরিবারের বিচ্ছিন্নতা এ কাজের বড় ধরনের নেতিবাচক দিক থাকে। যেমন রাত জেগে কাজ করা, দক্ষতা অনুযায়ী কাজ না পাওয়া, কাজের যোগান দিতে বাধ্য হওয়া,
জনিত মানসিক চাপ থাকে যে তাড়াতাড়ি কাজটা জমা দিতে হবে, সরবরাহকৃত কাজের যথাযথ মূল্যায়ন না হওয়া, পারিশ্রমিক পরিশোধের ক্ষেত্রে নানাবিধ জটিলতা এবং সর্বোপরি পেশা হিসেবে সামাজিকভাবে স্বীকৃতি না হওয়ায় অনেকেই এ ধরনের কাজে নিরুৎসাহিত বোধ করে থাকেন, যেমন আমি। এরপর আছে কি শিক্ষা, মানে এডুকেশন। তো বিশ্বগ্রামের ধারণায় শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান, যেমন আমরা এই শিখতেছি এটাও কি একটা শিক্ষা। তো কারণ সত্যিকার শিক্ষাই একজন মানুষকে সমাজ এবং পরিবেশ সচেতন, মুক্ত চিন্তা বিশ্বাসী, উদার এবং বিশ্বনাগরিক হতে সাহায্য করে। তো দ্রুত পরিবর্তনশীল এই পৃথিবীতে প্রাচীন শিক্ষা ব্যবস্থার ধ্যান ধারণার পরিবর্তে চলমান শতাব্দীর উপযোগী শিক্ষা ব্যবস্থা বা পদ্ধতিতে এসেছে নতুন মাত্রার গতিশীলতা এবং যান্ত্রিকায়ন। তো শিক্ষার্থীদের মেধা মননের সাথে তাল মিলিয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যথোপযুক্ত ব্যবহার নিশ্চিত করে এগিয়ে যাচ্ছে কি শিখন পদ্ধতি। বোঝা গেল? তো শিক্ষা বিস্তারে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি একটি শক্তিশালী উপকরণ, যা আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক উভয় পদ্ধতিতেই অত্যন্ত কার্যকর। মানে সামনাসামনি স্কুলে গিয়েও ক্লাস করা যায় এবং অনলাইনেও ক্লাস করা যায়। এতে করে নির্ধারিত শিক্ষা প্রতিষ্ঠান আর শিক্ষকের পাশাপাশি বিশ্বমানের প্রায় যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান আর শিক্ষকগণের সাহচর্যে তথ্য ও জ্ঞানের ভাণ্ডার ব্যবহার এখন খুবই সহজ। তো একসময় মূল্যবান পাঠ্য বই অনেক দেশে কি খুবই দুর্লভ একটি বিষয় ছিল, মানে অন্য দেশে থেকে আনতে হয়তো অনেক টাকা খরচ হয়ে যেত। এখন কি ইবুকের কারণে বা পিডিএফ যেটা আর কি, তো এখন ইবুকের কারণে স্বল্প মূল্যে বা বিনামূল্যে সবাই পাঠ্য বই পেতে পারে। যেমন এতগুলো আমি বই কালেকশন করছি কি বিনামূল্যে। তো আমাদের দেশেও জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে প্রকাশিত সকল পাঠ্যপুস্তক বোর্ডের ওয়েবসাইট থেকে ইবুক আকারে ডাউনলোড করা যায়, মানে পিডিএফ। তো বিশ্বগ্রাম ধারণায় শিক্ষা গ্রহণের জন্য শিক্ষার্থীদেরকে এক জায়গা থেকে অন্য জায়গায় কিংবা এক দেশ থেকে অন্য দেশে যেতে হবে না, তারা নিজের ঘরে বসেই শিক্ষা গ্রহণ করতে পারবে। তো 2020 সালে সারা বিশ্বব্যাপী কোভিড-19 সংক্রমণের সময় পৃথিবীর বেশিরভাগ স্কুল কলেজ কিংবা বিশ্ববিদ্যালয় তাদের শিক্ষাক্রম বন্ধ না রেখে তারা কি করছে, অনলাইনের শিক্ষায় ছাত্রছাত্রীদের শিক্ষাদান করেছে। তো শিক্ষকেরা নিজ ঘরে থেকে অনলাইনে বিভিন্ন অ্যাপ যেমন গুগল মিট, ওয়েবএক্স, ফেসবুক মেসেঞ্জার, ইমো, স্কাইপি, হোয়াটসঅ্যাপ, জুম ইত্যাদি ব্যবহার করে কি করছে, লাইভ ক্লাসে সরাসরি শিক্ষার্থীদের পাঠদান করেছে। তো অনেক সময় বিষয়ভিত্তিক ভিডিও টিউটোরিয়াল তৈরির পর অনলাইনে শেয়ার, ওয়েবসাইটের মাধ্যমে ব্লগিং করে বিভিন্ন সামাজিক মিডিয়ার সাহায্য নিয়ে শিক্ষার্থীদের মাঝে বিতরণ করেছেন। শুধু তাই নয়, একজন শিক্ষার্থী ঘরে বসে অনলাইনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের লেকচার ভিডিও দেখে অ্যাসাইনমেন্ট জমা দিয়ে বিশ্বের প্রায় প্রতিটি উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠানে অসংখ্য বিষয়ভিত্তিক ওয়েবসাইটের মাধ্যমে শিক্ষা গ্রহণ করতে পারছে। শিক্ষা কোনো দেশের ভৌগোলিক সীমারেখায় আবদ্ধ না থাকার কারণে বিশ্বগ্রাম ধারণায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি শিক্ষা বিস্তারে একটি শক্তিশালী অনুষঙ্গ হিসেবে নিজের অবস্থান সুদৃঢ় করে যাচ্ছে আর কি। তো গতানুগতিক শ্রেণীকক্ষে শিক্ষাদানের পরিবর্তে অনলাইনে শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে ইলেকট্রনিক মাধ্যমে বিশেষত কম্পিউটার, ইন্টারনেট ও ওয়েব ব্যবহার করে শিক্ষা কার্যক্রম পরিচালনা করার পদ্ধতিকেই কি ই লার্নিং বলে। তো এই যে আমরা শিখতেছি এটা কি ই লার্নিং, মানে ইলেকট্রিক লার্নিং। তো ই লার্নিং এমন একটি প্রযুক্তিগত শিক্ষণ পদ্ধতি যেখানে অনলাইনে শিক্ষক ও শিক্ষার্থী যে কোনো অবস্থানে থেকে পারস্পরিক মিথস্ক্রিয়া, মানে ইন্টারঅ্যাক্টিভ পাঠদান কার্যক্রমও সম্পন্ন করতে পারে। এটি সাধারণত অনলাইনে সুনির্দিষ্ট কোর্স, ডিগ্রি কিংবা প্রোগ্রাম শিক্ষায় বেশি ব্যবহৃত হয়। তো এই পদ্ধতি ব্যবহারে একসাথে অনেক শিক্ষার্থীকে পাঠদান সম্ভব হলেও মানবীয় উপাদানের অনুপস্থিতির, মানে ল্যাক অফ হিউম্যান এলিমেন্টের কারণে অনেক দেশই এ ব্যবস্থা আন্তরিকতার সাথে গ্রহণ করা হচ্ছে না। তবে একটি দেশের উন্নয়ন কর্মসূচির সাথে সম্পৃক্ত বিভিন্ন দপ্তর, বিভাগ, কর্পোরেট সংস্থাগুলোর কর্মকর্তা কর্মচারীদের প্রশিক্ষণ সংক্রান্ত কার্যক্রমে এই শিক্ষা পদ্ধতির ব্যবহার যথেষ্ট কার্যকর। তো
তো এখন চিকিৎসা মানে ক্ষেত্রে কি কি কাজে লাগে আসলে এই বিশ্বগ্রাম বা এই ইয়েটা? তো চিকিৎসা মানে হচ্ছে মেডিকেল ফ্যাসিলিটিস। তো পৃথিবীর অনেক দেশেই দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলে হাসপাতাল, চিকিৎসা সুবিধা, এমনকি ভালোভাবে যাতায়াতের জন্য রাস্তাঘাটও থাকে না। আবার পৃথিবীতে এমন অনেক এলাকা আছে যেখানে চিকিৎসা সেবা পাওয়া তো দূরের কথা, রোগীদেরকে নিকটস্থ হাসপাতালেও নিতেও 2-3 দিন লেগে যায়। শুধু তাই নয়, পৃথিবীর সবচাইতে সম্পদশালী অনেক দেশেও সর্বজনীন চিকিৎসা সেবার ব্যবস্থা নেই। তো জনস্বাস্থ্যে অবহেলিত বলে দরিদ্র জনগোষ্ঠীর পক্ষে চিকিৎসা সেবা পাওয়া সম্ভব হয় না। তো এই ধরনের মানুষের কাছে চিকিৎসা সুবিধা পৌঁছে দেওয়ার জন্য টেলিমেডিসিন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো টেলিমেডিসিন বলতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে দূরবর্তী রোগীদেরকে বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসা সেবা দেওয়াকে বোঝায় আর কি। তো এর মূল কথা হলো তথ্য প্রযুক্তি ব্যবহার করে স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। তো বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্য খাতে গত কয়েক বছর ধরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার শুরু হয়েছে। নানা সীমাবদ্ধতার মধ্যেও ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে হাসপাতালগুলোয় টেলিকনফারেন্সের মাধ্যমে, ভিডিও কনফারেন্সের মাধ্যমে চিকিৎসা সেবা শুরু হয়েছে এবং জনসাধারণ এর সুফল ভোগ করা শুরু করেছেন। তাছাড়া ইমেইল মানে ইলেকট্রিক মেইলের মাধ্যমে পাঠানো রোগীর চিকিৎসা সংক্রান্ত পরীক্ষার রিপোর্ট ইত্যাদি পর্যবেক্ষণ করেও রোগ নির্ণয় সহজতর হচ্ছে আর কি। তো অনেক সময় অনেক জটিল ধরনের অপারেশন করার ক্ষেত্রে একজন চিকিৎসক ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে অন্য আরেকজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে থাকেন। যেমন টেলাডক, ম্যাভেন ক্লিনিক, তারপর আইসি ক্লিনিক এবং এমডি লিভ এবং অ্যামোয়েল, ডক্টর অন ডিম্যান্ড এবং ট্রিটমেন্ট অনলাইন নামনীয় অসংখ্য ওয়েবসাইটের মাধ্যমে এখান থেকে চিকিৎসা নেওয়া যায়। তো নামীয় অসংখ্য ওয়েবসাইট রয়েছে যেখানে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে অনলাইন চিকিৎসা সেবা পাওয়া যায়। তো 2020 সালে বৈশ্বিক অতিমারি মানে কোভিড-19 প্রাদুর্ভাবের সময় ব্যবস্থাপত্র সহ স্বাস্থ্যবিধি সম্পর্কিত পরামর্শ দেওয়ার জন্য প্রতিটি দেশে বেশ কিছু সুনির্দিষ্ট ফোন নম্বর সার্বক্ষণিক চালু রাখা হয়েছিল, যার মাধ্যমে চিকিৎসকগণ নানাভাবে দেশবাসীকে প্রতিনিয়ত টেলিমেডিসিন সেবা প্রদান করেছেন। যে সঠিক রোগ নির্ণয় হচ্ছে রোগীর যথাযথ চিকিৎসার পূর্বশর্ত। বর্তমান বিশ্বে রোগ নির্ণয়ের ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নির্ভর কৃত্রিম বুদ্ধিমত্তার যথাযথ প্রয়োগ দ্বারা সূক্ষ্মভাবে রোগ নির্ণয় করা সম্ভব হচ্ছে। এছাড়াও ইলেকট্রনিক হেলথ রেকর্ড EHR, এটার সংক্ষেপে রূপ EHR, ইলেকট্রনিক হেলথ রেকর্ড, যে ব্যবস্থাপনার ডেটাবেজ রোগীর সকল তথ্য সংরক্ষণ থাকে ওখানে এবং রোগী তার EHR মানে ইলেকট্রনিক হেলথ রেকর্ড ব্যবহার করে যে কোনো স্থান হতে তার রোগ সম্পর্কিত তথ্য, রিপোর্ট, চিকিৎসা ব্যবস্থাপত্র ইত্যাদি যে কোনো স্থানে বসে পেতে পারেন। তো এই ধরনের কাজ করতে যে সফটওয়্যার ব্যবহৃত হয় তার মধ্যে থেরাপি নোটস, এপিক কেয়ার, নেক্সট জেনারেশন অ্যাম্বুলেটরি, EHR, তো কেয়ার 360 ইত্যাদি অন্যতম আর কি। তো এখানে আমরা গবেষণা মানে রিসার্চ, একটা ছবিতে দেখতে পাচ্ছি একটা লোক গবেষণা করতেছে। এখানে লেখা যে চিত্র দেশের বিশ্ববিদ্যালয়ে গবেষণারত তরুণ বিজ্ঞানী, সে হচ্ছে গবেষণা করতেছে। তো এখানে লিখছে যে প্রক্রিয়ায় সৃষ্টিশীল মেধা মনন প্রয়োগ করে পৃথিবীর জ্ঞান ভাণ্ডার বৃদ্ধি বা সমৃদ্ধ করা হয়, সেটি হচ্ছে গবেষণা। এইটা মুখস্থ করতে হবে। তো উন্নয়নের অন্যতম পূর্বশর্ত হলো গবেষণা। নিয়মিত জ্ঞান চর্চা বা বিজ্ঞানসম্মত অধ্যয়নই গবেষণার সাথে সম্পৃক্ত। তো উন্নতগামী দেশ মাত্রই গবেষণার জন্য বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে থাকে। তাই বিশ্বগ্রাম ধারণায় গবেষণা একটি প্রধান অনুষঙ্গ এবং সেজন্য এখানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ভূমিকা অপরিসীম। বর্তমান পৃথিবীতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সাহায্য ছাড়া বিজ্ঞানী বা গবেষকরা গবেষণার কথা চিন্তাও করতে পারে না। তো তথ্য উপাত্তের সংরক্ষণ এবং প্রক্রিয়া, জটিল হিসাব, সিমুলেশন কিংবা যন্ত্রপাতি পরিচালনা এবং নিয়ন্ত্রণ, সেগুলো থেকে ডেটা সংগ্রহ, এর প্রতিটি ধাপের তথ্য প্রযুক্তির বড় ভূমিকা রেখে যাচ্ছে আর কি। তো বিজ্ঞানী বা গবেষকরা
তাদের চিন্তাধারা ইন্টারনেটের মাধ্যমে একে অন্যের কাছে প্রকাশ করতে পারেন, তা আলোচনা করতে পারেন কিংবা নিরবচ্ছিন্নভাবে যোগাযোগ রক্ষা করতে পারছেন। তো শারীরিকভাবে উপস্থিত না থেকেও একজন গবেষক সেমিনার বা কনফারেন্সে নিজের গবেষণা প্রকাশ করতে পারেন কিংবা অন্যের গবেষণা সম্পর্কে কি জানতে পারেন। তো এক সময় জার্নাল বা গবেষণাপত্র, পেটেন্ট মানে ডিজাইনার কি ইত্যাদি অত্যন্ত দুর্লভ বিষয় ছিল এবং সেটি ছিল গবেষণার কি সবচেয়ে বড় প্রতিবন্ধকতা। প্রায় সব জার্নাল আজকাল ইলেকট্রিক জার্নাল হিসেবে প্রকাশ হয় এবং পেটেন্টের বিশাল ডেটাবেজের অনেকটুকুই উন্মুক্ত। কাজেই যে কোনো গবেষক সেই বিশাল তথ্যভাণ্ডার ব্যবহার করতে পারেন। সে কারণে আমরা দেখতে পাই যে সীমিত সম্পদ নিয়েও আমাদের দেশে অনেক বিশ্ববিদ্যালয় বিশ্বমানের গবেষণা করতে পারেন। তো গবেষণার বিষয়বস্তু নির্দিষ্ট ওয়েবসাইট বা ব্লগে প্রকাশ হলে গবেষণার কার্যক্রম আরও গতিশীল ও ত্বরান্বিত হয়। তো বিজ্ঞানী বা গবেষকদের গবেষণালব্ধ ফলাফল এবং তথ্য উপাত্ত যথার্থতা যাচাই এবং সমগ্র বিশ্বের সংশ্লিষ্ট গবেষণা প্রতিষ্ঠান বা ব্যক্তিবর্গের নিকট দ্রুততার সাথে প্রচার এবং সেগুলোর উপর পর্যবেক্ষণ, মতামত প্রদান ইত্যাদি প্রতিটি বিষয় বিশ্বগ্রাম ধারণার মাধ্যমে বাস্তবায়ন অত্যন্ত সহজসাধ্য। এখন আমরা জানব অফিস কি। তো অফিস বা কর্মস্থল এমন একটি স্থান যেখানে বিভিন্ন পেশাজীবী তাদের পেশা সংশ্লিষ্ট কাজ সম্পন্ন করেন। অফিসের বর্তমান ব্যবস্থায় বিশ্বগ্রাম ধারণাটি সবচেয়ে সুন্দরভাবে প্রকাশ পায়। আমরা কোনো তথ্যের জন্য কোনো কোম্পানির অফিসে ফোন করলে বা অন্য কোনোভাবে যোগাযোগ করলে কখনোই নিশ্চিতভাবে বলতে পারবো না যে পৃথিবীর কোন প্রান্তে বা কোন দেশ থেকে সেই ফোনের বা সেই প্রশ্নের উত্তর দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, আধুনিক অফিসে ইকুইপমেন্টস, আইসিটি ও বিভিন্ন সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে অফিসের সার্বিক কার্যক্রম অত্যন্ত সহজে, স্বচ্ছতা এবং দৃশ্যমান গতিশীলতার সাথে করা সম্ভব হচ্ছে। তো সরকারি অফিস সহ বড় বড় বহুজাতিক কোম্পানি, বিশ্ববিদ্যালয়, হাসপাতাল, গবেষণাগার, শিল্প কারখানা ইত্যাদি কর্পোরেট অফিসগুলো আজকাল ইন্টারনেটের মাধ্যমে সংযুক্ত থেকে সার্বিক স্বয়ংক্রিয়ভাবে অটোমেটেড কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তো অফিসের যাবতীয় কার্যক্রম তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে অত্যন্ত নিখুঁতভাবে আর দ্রুততার সাথে সম্পাদনা করে অফিসগুলো কাগজবিহীন ডিজিটালাইজড অফিসে পরিণত হয়েছে। এর ফলে বদলে যাচ্ছে অফিসের ফাইলিং সিস্টেম এবং প্রাত্যহিক কার্যপ্রক্রিয়া। তো আজকে বিশ্বায়ন ব্যবস্থায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কল্যাণে গতানুগতিক অফিস ব্যবস্থা একটি বড় পরিবর্তনের পথে রয়েছে। অনেকেই নিজ দেশে কিংবা অন্য দেশে থেকে বাসায় বসে কাজ করেন। অনেককেই নির্দিষ্ট কর্মঘণ্টা বজায় রাখতে হয় না। উত্তর আমেরিকার সাথে আমাদের প্রায় 12 ঘন্টা সময়ের পার্থক্য থাকার কারণে দুই মহাদেশে দুইটি অফিস রেখে কয়েকটা শিফটে সেটি দিন রাত্রি মিলে 24 ঘন্টা কাজ করতে পারে। গুগল সম্পর্কে আমরা অনেকেই অবহিত আছি যে ড্রপবক্স, গুগল ড্রাইভ, অফিস 365, গুগল ডক্স ইত্যাদি সার্ভিসে আমরা আমাদের যাবতীয় ফাইল তৈরি সহ নিরাপত্তার সাথে সংরক্ষণ করতে পারি এবং বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সেখানে কাজ করতে পারি। তো অফিসের সব ধরনের মিটিংয়ের ক্ষেত্রে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে করে প্রয়োজনীয় নির্দেশনা দিতে পারি। তবে অফিস যান্ত্রিকায়নের ফলে অনভিজ্ঞ মানুষের কর্মসংস্থান কমে যায়, তেমনি গ্রাহকের সাথে ব্যবস্থাপনার মিথস্ক্রিয়া এবং একই সাথে সহকর্মীদের সাথে সামাজিক যোগাযোগ হ্রাস পায়। তো জাতীয় নিরাপত্তার খাতিরে তথ্য সংরক্ষণের জন্য বড় বড় তথ্য প্রযুক্তি কোম্পানির ডেটা সেন্টারগুলো অনিয়ন্ত্রিতভাবে ব্যবহার করা হলে সবসময় এক ধরনের ঝুঁকি থেকে যায়। তো এখন হচ্ছে বাসস্থান, রেসিডেন্স। তো বাসস্থান মানুষের মৌলিক চাহিদা, থাকতেই হবে সেখানে। বিশ্বগ্রাম ব্যবস্থায় আজকাল অত্যাধুনিক সুযোগ সুবিধা সমৃদ্ধ বাসভবন নির্মাণে তথ্য প্রযুক্তি ব্যবহার লক্ষণীয় মাত্রায় বৃদ্ধি পাচ্ছে। নিজ ঘরে অবস্থান করে দূরবর্তী দেশের আত্মীয় স্বজন, বন্ধুবান্ধবের সাথে সামনাসামনি কথোপকথন থেকে আরম্ভ করে রিমোট কন্ট্রোলিং পদ্ধতিতে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতকরণ, কক্ষের তাপমাত্রা হ্রাস বৃদ্ধি করা, যেমন ওই এসির মাধ্যমে তাপ বাড়ানো,
বাড়ানো কমানো আর কি। লাইটিং সিস্টেম, ঘরে বসেই বাজার করা, মানে আমি অনলাইনে অর্ডার করলে কি ঘরে বসেই কি তারা মাল রুমে দিয়ে যাবে। চিকিৎসা সেবা গ্রহণ, চিত্ত বিনোদন ইত্যাদি সব কিছু আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার মানুষের জীবনযাপনে অত্যন্ত আরামদায়ক ও সহজসাধ্য করে দিয়েছে। চিত্ত বিনোদন বলতে আমার গান বাজনা, মুভি, এগুলি আর কি। তো এ ধরনের সুবিধা সমৃদ্ধ বাসস্থানকে স্মার্ট হোম এবং পদ্ধতিকে হোম অটোমেশন সিস্টেম বলা হয়, এটা মনে রাখতে হবে। তো এইসব বাসস্থানে দৈনন্দিন সব ধরনের কাজে নানা ধরনের ডিভাইস, যেমন টেলিভিশন, সাউন্ড ব্যবস্থা, হ্যাঁ যেমন এই সাউন্ড বক্স যেটা, মিউজিক সিস্টেম, লাইট, ফ্যান, এয়ার কন্ডিশনার, হ্যাঁ এয়ার কন্ডিশনার, তারপর কি ওয়াশিং মেশিন, রেফ্রিজারেটর, মাইক্রোওয়েভ, ওভেন, ফায়ার সিস্টেম, শাওয়ার সিস্টেম, এই যে গোসল করে যেটা, পর্দা উঠানো নামানো, গ্যারেজ সিস্টেম, ভূমিকম্প সতর্কীকরণ ব্যবস্থা, তাপ নিয়ন্ত্রক ব্যবস্থাও অন্তর্ভুক্ত থাকে। তো স্মার্ট হোম হলো এক ধরনের ওয়ান স্টপ সার্ভিস পয়েন্টের মতো, যেখানে বসবাসের জন্য সব উপযোজন পাওয়া যায় এবং গ্রাহককে ব্যবহার্য দ্রব্যাদির গুণগত মান নিশ্চিত করে এ সংক্রান্ত সেবা প্রদান করা যায়। ঠিক আছে, আমরা নিচে যাই, কি লেখা আছে নিচে যাই না কেন। তো স্মার্ট হোম ক্যামেরা এবং মোশন সেন্সর, যেমন আমরা লিফটে উঠে তখন কি সেন্সর থাকে ওখানে, বা ফোনেও কিন্তু সেন্সর থাকে। তো স্মার্ট হোম ক্যামেরা এবং মোশন সেন্সর দিয়ে পুলিশ কন্ট্রোল রুম কিংবা প্রাইভেট সিকিউরিটি কোম্পানির সাথে যুক্ত থাকে বলে বাসস্থানটি কি সার্বক্ষণিক নজরদারিতে থাকে এবং বাসস্থানের নিরাপত্তা সুরক্ষিত হয়। বাসস্থানে কোনো প্রতিবন্ধী ব্যক্তি থাকলে স্মার্ট হোম তার জন্য সত্যিকারের সহায়তা হতে পারে। কণ্ঠস্বরের মাধ্যমে ভয়েস কমান্ড, দরজা খোলা বা বন্ধ করা, লাইট, কম্পিউটার ও টেলিফোন চালু কিংবা বন্ধ করা ইত্যাদি কাজ তখন সহজেই করা সম্ভব হয়ে যায়। এখন এমন হয়েছে যে লাইটে যদি বলি যে লাইট বন্ধ হয়ে যাবে, যদি জ্বলো, ফ্যান চলবে, এরকম কি কমান্ড দেওয়া, নির্দেশ দেওয়া আর কি। তো হোম অটোমেশনের ব্যাপক আর্থিক বিনিয়োগ, রক্ষণাবেক্ষণের জন্য দক্ষ জনবল, ব্যক্তিগত গোপনীয়তায় হস্তক্ষেপ, কণ্ঠস্বর বা ভয়েস নিয়ন্ত্রণ ডিভাইস ব্যবহারে বিড়ম্বনা ইত্যাদি সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও এর জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এখন এই সিসি ক্যামেরার ওখানে স্পিকার লাগানো থাকে। এখন আমি যদি বাড়িতে একটা সিসি ক্যামেরা লাগাই আসি, আর এখানে বসে কি আমি ওটারে কন্ট্রোল করতে পারবো এখানে বসে কথা বললে কি ওখানে সেটা শুনতে পাবে। তো হোম অটোমেশন ব্যাপক আর্থিক বিনিয়োগ, রক্ষণাবেক্ষণের জন্য দক্ষ জনবল, ব্যক্তিগত গোপনীয়তায় হস্তক্ষেপ, কণ্ঠস্বর বা ভয়েস নিয়ন্ত্রিত ডিভাইস ব্যবহারে বিড়ম্বনা ইত্যাদি সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও এর জনপ্রিয়তা দিন দিন কি বৃদ্ধি পাচ্ছে। তো এরপর আসা যাক ব্যবসা বাণিজ্য, মানে বিজনেস। তো পৃথিবীর কোনো দেশ এখন আর পরিপূর্ণভাবে স্বয়ংসম্পূর্ণ নয়। প্রত্যেকটি দেশকেই কোনো না কোনো দ্রব্যের জন্য অন্যান্য দেশের উপর নির্ভরশীল করতে হয়। যে দেশ যেটি উৎপাদন করে সেই দেশ সেটি কি রপ্তানি করে, এবং যে দেশে যেটি প্রয়োজন সেটি অন্য দেশ থেকে আমদানি করে। তো সেই কারণে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আমরা বিশ্বগ্রামের ধারণাটি পরিপূর্ণভাবে বিকশিত হতে দেখি। শক্তিশালী অর্থনৈতিক ব্যবস্থার উপর দেশের উন্নয়ন নির্ভরশীল। ব্যবসা বাণিজ্যের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন প্রক্রিয়ায় বিশ্বগ্রাম ব্যবস্থা ব্যাপক ভূমিকা পালন করে চলেছে। তথ্য প্রযুক্তির প্রভাব আজকাল ব্যবসা বাণিজ্যেও অভাবনীয় পরিবর্তনের সূচনা হয়েছে। ক্রেতা বিক্রেতাকে তাদের উৎপাদিত পণ্য ক্রয় বিক্রয়ের জন্য অন্যত্র যেতে হয় না। উৎপাদিত পণ্য বা সেবার গুণগত মান অনলাইনের মাধ্যমে স্থানীয় এবং বিশ্ববাজারে ছড়িয়ে দেওয়া সম্ভব হচ্ছে। এই যে অনলাইনের মাধ্যমে ছড়িয়ে দেয় না, ক্রেতা বা ভোক্তাগণ তাদের প্রয়োজনীয় অনুযায়ী পণ্য ক্রয় করতে সক্ষম হচ্ছেন। তাই ব্যবসা বাণিজ্যে আজকাল আর ভৌগোলিক সীমানায় আবদ্ধ নেই। তো বিশ্বব্যাপী ই কমার্স, ই বিজনেস, অনলাইন শপিংয়ের প্রকৃষ্ট উদাহরণ। তো ইলেকট্রনিক কমার্স বা ই কমার্সই এ যাত্রার প্রতিকৃতি হিসেবে বিবেচিত। তো আধুনিক ডেটা প্রসেসিং এবং কম্পিউটার নেটওয়ার্কের, বিশেষত ইন্টারনেটের মাধ্যমে ব্যক্তি বা প্রতিষ্ঠানের মধ্যে পণ্য বা সেবা বিপণন, বিক্রয়, সরবরাহ, ব্যবসা সংক্রান্ত লেনদেনের ইত্যাদি কাজকে সম্মিলিতভাবে ইলেকট্রনিক্স কমার্স বা ই কমার্স বলে। তো ই কমার্স ওয়েবসাইটের পণ্যের গুণগত মান, বর্ণনা, ছবি ও মূল্য কি দিয়ে দেওয়া যায়।
তো এখানে সম্পর্কিত তথ্য উল্লেখ থাকে। তো ই কমার্সের পরিচিত কতগুলো ওয়েবসাইট হলো কি, এই যে বিক্রয়.com, www.বিক্রয়.com, এবং www. কি daraz.com, www.alibaba.com, www.amazon.com, এগুলি আর কি। তো বাংলাদেশে বিভিন্ন সীমাবদ্ধতার মাঝেও ইতিমধ্যে ই কমার্সের কার্যক্রম চালু হয়েছে। ইদানিং সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোয় অনেক ব্যবসায়ী প্রতিষ্ঠান তাদের স্থানীয় শেয়ার বাজারের তথ্য এবং উৎপাদিত পণ্যের প্রচার এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রিক হোম ডেলিভারির বিজ্ঞাপন করে থাকেন। এতে করে কি হয়, উৎপাদিত পণ্যের বাজার দেশের গণ্ডি ছাড়িয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরা যায় এবং বৈশ্বিক ব্যবসা বাণিজ্যের সুফল আমরা পেতে পারি। তো প্রযুক্তির শেয়ার ও স্থানান্তরের মাধ্যমে উন্নত হবে শিল্প কারখানাগুলো, বিশ্বমানের ব্যবস্থায় উৎপাদিত পণ্য হবে কি আন্তর্জাতিক মানের, ফলে সম্প্রসারিত হবে কি বৈশ্বিক ব্যবসা বাণিজ্যের। এক্ষেত্রে লেনদেনে ব্যবহৃত হয় কি ইএফটি। ইএফটি মানে কি ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার, যেটি এক ধরনের ইলেকট্রনিক লেনদেন বা সংগৃহীত হয় কম্পিউটার এবং নেটওয়ার্কের সাহায্যে। তো একই ব্যাংকের বিভিন্ন শাখার অ্যাকাউন্টের মধ্যে অথবা বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের বিভিন্ন অ্যাকাউন্টের মধ্যে কিংবা বৈদেশিক ব্যাংকের মধ্যেও এ ধরনের লেনদেন করা যায়, আমরা যে ডলারের যে ব্যবহার করি। এছাড়া ইন্টারনেটের মাধ্যমে প্রায় প্রতিটি ব্যাংকের আর্থিক লেনদেন সম্পন্ন করা যায়, যেমন এই বিকাশ টিকাশ এগুলি। অনলাইনে ব্যাংকিং নামে পরিচিত এই পদ্ধতিতে বর্তমান তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অন্যতম পরিষেবা হিসেবে গণ্য করা যায়। তো এই ধরনের পদ্ধতিতে লেনদেনকে ইন্টারনেট ব্যাংকিংও বলা হয়। তো এই ব্যাংকিং ব্যবস্থাপনায় গ্রাহকগণকে লেনদেন সম্পন্নের জন্য সশরীরে কোনো ব্যাংক শাখায় যাওয়ার প্রয়োজন হয় না। বাড়িতে বা কর্মস্থলে কিংবা ভ্রমণরত অবস্থাতেও এই কার্যক্রম সম্পন্ন করা যায়। এই জন্য শুধু কম্পিউটার বা স্মার্টফোন, ইন্টারনেট সংযোগ এবং সংশ্লিষ্ট ব্যাংকের ডেবিট বা ক্রেডিট কার্ড প্রয়োজন হয়। তো নিচে আমরা দেখতে পাচ্ছি কি সংবাদের ইংরেজি হচ্ছে নিউজ। আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, এখানে বাংলাদেশে প্রকাশিত কিছু দৈনিক সংবাদপত্র, অনেকগুলো পত্রিকা দেখতে পাচ্ছি আর কি। তো এখানে লিখছে যে সংবাদ বিশ্বগ্রামের ধারণার একটি অন্যতম প্রধান উপাদান। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারে সংবাদ ও গণমাধ্যমের কার্যক্রম গতিশীলতা বেড়ে গেছে বহুগুণে, যোগ করেছে ভিন্ন মাত্রা, ব্যাপক হারে বিস্তৃতি পেয়েছে এর কর্মপরিধি। তো পৃথিবীর যে কোনো প্রান্তে ঘটে যাওয়া একটি ঘটনা মুহূর্তের মাঝে সারা পৃথিবীর সকল মানুষ জেনে যেতে পারে। তো বিশ্বের গুরুত্বপূর্ণ কয়েকটি নিউজ চ্যানেল হলো যেমন এপি, রয়টার্স, বিবিসি, সিএনএন বা আল জাজিরা ইত্যাদি তাদের নেটওয়ার্কের মাধ্যমে সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা সংবাদগুলো আমাদের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে। তো প্রাকৃতিক দুর্যোগ, যুদ্ধ কিংবা দুর্ভিক্ষের সংবাদ সারা পৃথিবীর মানুষের মাঝে বিশ্ব ভ্রাতৃত্ব এবং সহমর্মিতার জন্ম দেয়। তো 2020 সালে মার্কিন যুক্তরাষ্ট্রে বর্ণ বৈষম্যের বিরুদ্ধে যে আন্দোলন গড়ে উঠেছিল সেটি দেখতে দেখতে পৃথিবীর অন্যান্য দেশে বিস্তৃতি লাভ করেছিল। বর্ণ বৈষম্য বলতে হচ্ছে কালো মানুষ দেখতে পারে না আমেরিকানরা, ওটা নিয়ে কি আন্দোলন হয়েছিল, এক লোককে মেরে ফেলছিল। তো এর ধারাবাহিকতা আমাদের গণমাধ্যমেও সম্প্রসারণ বাড়ানো, ক্রমবিস্তৃতি লাভ করেছে। অনলাইনে সাংবাদিকতার সুযোগগুলো আমরা কাজে লাগাতে পারছি। খবরের যথাযথ নির্ণয়ে আমরা প্রতিনিয়তই বিভিন্ন চ্যানেলের সংবাদ যাচাই করতে পারি। আমাদের দেশেও অনলাইন নিউজ সাইটগুলো সমসাময়িক বিশ্বের সকল খবরাখবর প্রচার করে চলেছে। এছাড়াও বর্তমানে প্রায় সব খবরের কাগজ তাদের অনলাইনে সংস্করণ নিয়মিতভাবে প্রকাশ করেছে। মোবাইল ফোন কোম্পানিগুলোও সার্ভিস চার্জের বিনিময়ে আপডেট নিউজ প্রচার করেছে। সংবাদগুলো বৈশ্বিক হওয়ায় সারা বিশ্ব পরিণত হচ্ছে এক পরিবারে। তথ্যের সমৃদ্ধতা যে কোনো দেশকে উন্নত করতে পারে। তো বর্তমানে তথ্যই হচ্ছে কি শক্তি, যার অন্যতম প্রধান উৎস এই সংবাদপত্র, যার উপর ভিত্তি করে চলবে কি নিরন্তর গবেষণা। নিশ্চিত হবে টেকসই উন্নয়নের অসীম সম্ভাবনা। তবে ইন্টারনেট ভিত্তিক এইসব পোর্টাল তৈরি করা কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদ প্রচার করা খুবই সহজ হয়ে যাওয়ার কারণে এর যথেষ্ট অপব্যবহারও হতে দেখা যায়। মিথ্যা সংবাদ আমরা যেটা মাঝে মধ্যে দেখি, মিথ্যা, অমুকে মারা গেছে, তমুকে এই হয়েছে, আসলে কি মিথ্যা। তো মিথ্যা সংবাদ কিংবা বিদ্বেষমূলক প্রচারণা এখন সারা পৃথিবীর জন্য কি বড় সমস্যা।
তো এর মোকাবিলা করার জন্য আমাদের দেশে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, নিজস্ব নিউজ সার্ভার, শক্তিশালী ডেটাবেজ, নেটওয়ার্ক ও নিরাপত্তা ব্যবস্থা সম্প্রসারণ করা প্রয়োজন। তো এখন হচ্ছে বিনোদন ও সামাজিক যোগাযোগ, যে এন্টারটেনমেন্ট অ্যান্ড সোশ্যাল কমিউনিকেশন। তো বিনোদন ছাড়া মানুষের জীবনের উল্লেখযোগ্য অংশ অপূর্ণ থেকে যায়। সভ্যতার উন্মেষ থেকে সূচনা থেকে থেকে বর্তমান সময় পর্যন্ত বিনোদনের অনুষঙ্গের মধ্যে গল্প বলা, বাদ্য বাজানো, নৃত্য মানে নাচ, গান, নাটক ইত্যাদি প্রাধান্য পেয়ে আসছে। তো বর্তমানে বিনোদনের অধিকাংশই হয়ে পড়েছে কি ইলেকট্রনিক যন্ত্র নির্ভর, যেমন টেলিভিশন, রেডিও, মোবাইল, ইন্টারনেট ইত্যাদি। স্যাটেলাইট বা ইন্টারনেটের কল্যাণে এবং যোগাযোগ ব্যবস্থা উন্নতির কারণে এখন ঘরে বসেই পৃথিবীর যে কোনো অনুষ্ঠান উপভোগ করা সম্ভব। হলিউডের সিনেমা একসময় চলচ্চিত্র জগতের অপ্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচিত হতো। এখন স্ট্রিমিং করে ইন্টারনেটে চলচ্চিত্র দেখার প্রতিষ্ঠান যেমন নেটফ্লিক্স হলিউডকে সরাসরি চ্যালেঞ্জ করার পর্যায়ে চলে গেছে। এছাড়া ইন্টারনেটে গেমিং, আইপিটিভি, ইন্টারনেট প্রোটোকল টিভি, ইউটিউব সহ আরও অসংখ্য অনলাইন বিনোদনের মাধ্যম রয়েছে, যেগুলো যে কোনো ব্যক্তি তার পছন্দসই গেম, ভিডিও, গান ইত্যাদি কি পর্যবেক্ষণ ও ডাউনলোড করতে পারে। তো একটা সময় ছিল যখন সকল বিনোদনের অনুষ্ঠান তৈরি হতো জাতীয় কৃষ্টি কালচার ও সাংস্কৃতিক প্রেক্ষাপটকে বিবেচনা করে। তথ্য প্রযুক্তির প্রভাব এবং বিশ্বায়নের এ যুগে সেখানেও বৈচিত্র্য এসেছে। বিশ্বগ্রামের চেতনার সাথে তাল মিলিয়ে এক দেশের মানুষ অন্য দেশের ধ্যান ধারণা, চিন্তা, সংস্কৃতির ছোঁয়ার সাথে পরিচিত হচ্ছে। তো অনলাইন নিউজ, টিভি প্রোগ্রাম, গান, নাটক, চলচ্চিত্র ইত্যাদি যে কোনো ব্যক্তি যে কোনো স্থানে মুহূর্তের মধ্যেই নিজের স্মার্টফোনের মাধ্যমে দেখতে ও উপভোগ করতে পারছেন। তো জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো যেমন ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, স্কাইপি ইত্যাদি ব্যবহার করে সারা বিশ্বের যে কোনো প্রান্তের সাথে যোগাযোগ সহ বিনোদন জগতের আপডেট তথ্য, ভিডিও, ছবি ও খুব সহজেই পর্যবেক্ষণ এবং লাইকের মাধ্যমে জনমত যাচাই করতে পারছেন। তো ডিজিটাল সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কোনো ব্যক্তি তার ভালো লাগা বা মন্দ লাগা বিষয়ে নিজের মতামত দেওয়া, মত বিনিময় কিংবা অন্যকে শেয়ার করতে পারায় বৈশ্বিক যোগাযোগ সৃষ্টি হচ্ছে। তবে এক্ষেত্রে আমাদের সকলের সতর্ক হওয়া প্রয়োজন। ভিন্ন সংস্কৃতির ছোঁয়ায় স্বদেশীয় জাতিসত্তা যেন হারিয়ে না যায় তা নিশ্চিত করা প্রয়োজন। তাছাড়াও আজকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে মাদকাসক্তির অপব্যবহারের ন্যায় আশঙ্কাজনকভাবে বেড়ে যাচ্ছে। ভাটা পড়ছে পারিবারিক ও সামাজিক ক্ষেত্রে, কর্মস্থল এবং শিক্ষাক্ষেত্রে বিরূপ প্রভাব পড়েছে। সেই সাথে ব্যক্তিগত তথ্যে অযাচিত হস্তক্ষেপ, একজনের ছবি বা তথ্য অন্য নামে চালিয়ে দেয়া কিংবা অপপ্রচার ও গুজব সমাজে ছড়িয়ে চরম বিশৃঙ্খলা সৃষ্টি করার ঘটনাও নিয়মিতভাবে ঘটেছে। সাংস্কৃতিক বিনিময়, এক্সচেঞ্জ অব কালচারাল অ্যাক্টিভিটিস। তো মানব সভ্যতা অগ্রগতিতে সংস্কৃতি এবং সৃজনশীলতার ভূমিকা অনস্বীকার্য। ইতিহাস পর্যালোচনায় এটি নানাভাবে প্রমাণিত হয়েছে। প্রযুক্তিগত ও অর্থনৈতিক উন্নতির সাথে সাথে বিভিন্ন জাতিগোষ্ঠীর নিজস্ব সংস্কৃতি উন্নয়ন ও সমৃদ্ধিও উল্লেখ করার মতো। আমাদের বাংলা ভাষা হাজার বছর আগে এখনকার মতো ছিল না। কালের বিবর্তনে এ ভাষাকেই বর্তমান রূপ পরিগ্রহণ করেছে। তো বর্তমান বিশ্বায়ন ব্যবস্থার প্রভাব সাংস্কৃতিক পরিমণ্ডলে ব্যাপকভাবে পরিলক্ষিত হচ্ছে। তো এক সময় আমাদের দেশে ভালোবাসা দিবস বলে কোনো দিবস পালিত হতো না। এখন এদেশের তরুণদের কাছে জনপ্রিয় একটি দিবস হচ্ছে কি ভালোবাসা দিবস। তা আজকের বাংলাদেশি একজন কিশোর এবং একজন মার্কিন কিশোর একই সময়ে একই ধরনের প্রযুক্তি এবং পদ্ধতি ব্যবহারে অভ্যস্ত হয়ে গেছে। ফলে একইভাবে যে কোনো বিষয় অবলোকন, চিন্তাভাবনা, মত বিনিময় করতে সক্ষম হচ্ছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কল্যাণে ভিন্ন জাতি, বর্ণ, ধর্মের মানুষ একটি একক সমাজে বসবাসের ফলে মানুষের যোগাযোগ
যোগাযোগের ব্যাপকতা এবং বিশ্বের সকল সংস্কৃতির মানুষের সাথে পরিচিত হওয়ার সুযোগ ঘটেছে, যেটি বিশ্বগ্রামের ধারণার সাথে পুরোপুরি সঙ্গতিপূর্ণ। তো অবশ্য এর বিরূপ প্রভাবও লক্ষ্য করা যাচ্ছে যে সাংস্কৃতিক অগ্রাসনের মুখে পড়ছে পিছিয়ে থাকা দেশগুলোর ভাষা ও সংস্কৃতি, বিলুপ্ত হতে বসছে অনেক ঐতিহ্য ও বৈচিত্র্যময় সংস্কৃতি। আমাদের দেশে বৈচিত্র্যময় সংস্কৃতি ও ঐতিহ্য রিমিক্স, ফিউশন কিংবা পপ কালচারের ক্ষতিকারক প্রভাবিত হচ্ছে। এক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ক্ষেত্রে দক্ষতা অর্জন করে নিজস্ব সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং ঐতিহাসিকগত দিক, ব্লগ, ওয়েবসাইট, চ্যানেল ইত্যাদি তুলে ধরতে হবে। ব্যাপক প্রচার প্রচারণা, সুস্থ ও আকর্ষণীয় বিনোদনমূলক অনুষ্ঠান প্রচার এবং এ বিষয়ে সচেতনমূলক আগ্রহ সৃষ্টির কাজ চালিয়ে যেতে হবে আর কি। তাহলেই বৈশ্বিক সাংস্কৃতিক বিশ্বায়ন আমাদের সংস্কৃতি স্বমহিমায় জায়গা করে নিতে পারবে। তো আমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছি, দুটো মেয়ে নাচ করতেছে আর কি। যে সাংস্কৃতিক বিনিময়ের কারণে এখন পৃথিবীর যে কোনো দেশের মানুষের পক্ষে আমাদের দেশের নৃত্যশিল্পীদের নৃত্য দেখা সম্ভব। তো এখন আমরা পড়ব হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। ভার্চুয়াল রিয়েলিটি কী আসলে? তো ভার্চুয়াল রিয়েলিটি শব্দের আক্ষরিক অর্থ হচ্ছে কৃত্রিম বাস্তবতা। অর্থগতভাবে শব্দ দুটি যদিও স্ববিরোধী, কিন্তু তথ্য প্রযুক্তির ক্ষেত্রে এটি এমন এক ধরনের পরিবেশ তৈরি করে যেটি মনে হয় যেটি বাস্তব নয়, কিন্তু বাস্তবের মতো চেতনা সৃষ্টি করে এবং মস্তিষ্কে একটি বাস্তব অনুভূতি জাগায়। আমরা জানি স্পর্শ, শোনা কিংবা দেখা থেকে মানুষের মস্তিষ্কে একটি অনুভূতির সৃষ্টি হয়, যেটাকে আমরা বাস্তবতা বলে থাকি। তো কতগুলো যন্ত্রের সাহায্যে যদি আমরা এই অনুভূতিগুলো সৃষ্টি করতে পারি, তাহলে অবস্থাটি মানুষের কাছে পুরোপুরি বাস্তব মনে হতে পারে। এটি নানাভাবে করা সম্ভব। অনেক সময় বিশেষ ধরনের চশমা বা হেলমেট পরা হয়, যেখানে দুই চোখের দুটি ভিন্ন দৃশ্য দেখিয়ে ত্রিমাত্রিক অনুভূতি সৃষ্টি করা হয়। অনেক সময় একটি স্ক্রিনে ভিন্ন ভিন্ন প্রজেক্টর দিয়ে ভিন্ন ভিন্ন দৃশ্য দেখিয়ে সেই অনুভূতি সৃষ্টি করা হয়। তো এই প্রক্রিয়াগুলো সম্পাদন করার জন্য মূলত কম্পিউটারের সাহায্য নিয়ে হার্ডওয়্যার ও সফটওয়্যারের সমন্বয় কোনো একটি পরিবেশ বা ঘটনার বাস্তবভিত্তিক ত্রিমাত্রিক, যে তিন দিক থেকে দেখা যায়, ত্রিমাত্রিক চিত্রায়ন করা হয়। তাই বলা যায় যে ভার্চুয়াল রিয়েলিটি হলো হার্ডওয়্যার ও সফটওয়্যারের মাধ্যমে তৈরিকৃত এমন এক ধরনের কৃত্রিম পরিবেশ যা উপস্থাপন করা হলে ব্যবহারকারীদের কাছে এটিকে বাস্তব পরিবেশ মনে হয়। তো ভার্চুয়াল রিয়েলিটি পরিবেশ তৈরির জন্য শক্তিশালী কম্পিউটারে সংবেদনশীল গ্রাফিক্স ব্যবহার করতে হয়। সাধারণ গ্রাফিক্স আর ভার্চুয়াল জগতের গ্রাফিক্সের মধ্যে তফাৎ হলো এখানে শব্দ এবং স্পর্শকেও যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়। ব্যবহারকারীরা যা দেখে এবং স্পর্শ করে তা বাস্তবের কাছাকাছি বোঝানোর জন্য বিশেষভাবে তৈরি চশমা বা হেলমেট মানে হচ্ছে HMD, মানে হেড মাউন্টেড ডিসপ্লে ছাড়াও অনেক সময় হ্যান্ড গ্লাভস, বুট, স্যুট ব্যবহার করা হয়। তো উচ্চ ক্ষমতাসম্পন্ন কম্পিউটারে গ্রাফিক্স ব্যবহারের মাধ্যমে দূর থেকে পরিচালনা করার প্রক্রিয়াটি সম্পন্ন হয়। একে টেলিপ্রেজেন্স বলা হয়। এছাড়াও এ পদ্ধতিতে বাস্তবভিত্তিক শব্দ সৃষ্টি করা হয়, যাতে মনে হয় যে শব্দগুলো বিশেষ কোনো স্থান হতে উচ্চারিত হচ্ছে। তো প্রাত্যহিক জীবনে ভার্চুয়াল রিয়েলিটির প্রভাব আর কি, প্রতিদিনের জীবনে আর কি। তো বিনোদন ক্ষেত্রে ব্যবহার করে মানুষ, শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে ব্যবহার করে, চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করে এবং সামরিক প্রশিক্ষণ ক্ষেত্রে ব্যবহার করে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ব্যবহার করে। মানে অনেক কিছুতে হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি এখন ব্যবহার হচ্ছে। তো বিনোদনের ক্ষেত্রে নানা ধরনের বিনোদনের মাধ্যমে সাধারণ মানুষ ভার্চুয়াল রিয়েলিটির সাথে সবচেয়ে বেশি পরিচিত হওয়ার সুযোগ পেয়েছে। ত্রিমাত্রিক পদ্ধতিতে নির্মিত ভার্চুয়াল রিয়েলিটি নির্ভর কল্পনা কাহিনী, পৌরাণিক কাহিনী, কার্টুন, ঐতিহাসিক চলচ্চিত্র ইত্যাদি মানুষের কাছে জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা পেয়েছে। তো আজকালকার প্রায় প্রতিটি চলচ্চিত্রে ভার্চুয়াল রিয়েলিটির ব্যবহার দেখা যায়। তো ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করে নানা ধরনের কম্পিউটার গেম সাধারণ মানুষের কাছে জনপ্রিয়তা পেয়েছে। মিউজিয়াম বা ঐতিহাসিক যেসব
জায়গায় ভ্রমণ করা সবার পক্ষে সম্ভব হয় না, ভার্চুয়াল রিয়েলিটি পদ্ধতি ব্যবহার করে সেই সব জায়গায় ভ্রমণ করার অনুভূতি পাওয়া সম্ভব হয়। তো সাম্প্রতিক সময় অগমেন্টেড রিয়েলিটি নামে ভার্চুয়াল রিয়েলিটি একটি নতুন রূপ জনপ্রিয়তা পেতে শুরু করেছে, যেখানে বাস্তব জগতের সাথে ভার্চুয়াল জগতের এক ধরনের সংমিশ্রণ ঘটানো হয়। যানবাহন চালানোর প্রশিক্ষণে তো ভার্চুয়াল রিয়েলিটি সবচেয়ে বাস্তবমুখী ব্যবহার হয়ে থাকে ফ্লাইট সিমুলেটরে, যেখানে বৈমানিকরা বাস্তবে আসল বিমান উড্ডয়নের পূর্বেই বিমান পরিচালনার বাস্তব জগৎকে অনুধাবন করতে থাকেন। এছাড়াও মোটর গাড়ি, জাহাজ ইত্যাদি চালানোর প্রশিক্ষণ সংশ্লিষ্ট সিমুলেটর ও মডেলিং সফটওয়্যারের মাধ্যমে প্রশিক্ষণ সংশ্লিষ্ট কৃত্রিম পরিবেশ তৈরি করে বাস্তবের ন্যায় প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে। তো এইখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি যে বৈমানিকদের বিমান চালানোর প্রশিক্ষণের জন্য ফ্লাইট সিমুলেটর, যে কোনো এক জায়গায় বসে কি ওইটা ট্রেনিং দিচ্ছে যে তুমি প্লেন চালাচ্ছ আর কি। তো শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে তো বাস্তবে কোনো কাজ করার আগে কম্পিউটারে কৃত্রিমভাবে প্রয়োগ করে দেখাকে সিমুলেশন বলা হয়। তো সিমুলেশন কাকে বলে? বাস্তবে কোনো কাজ করার আগে কম্পিউটারে কৃত্রিমভাবে প্রয়োগ করে দেখাকে সিমুলেশন বলা হয়। মানে হচ্ছে তুমি যে বাস্তবে ধরো গাড়ি চালাবা বা প্লেন চালাবা, সেটা কি তুমি কম্পিউটারের মাধ্যমে হচ্ছে কোনো একটা জায়গায় বসে ট্রেনিং নিলা। তো শেখানো কার্যক্রমে জটিল বিষয়গুলো ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে সিমুলেশন ও মডেলিং করে শিক্ষার্থীদের সামনে সহজবোধ্য ও চিত্তাকর্ষকভাবে উপস্থাপন করা যায়। তো গবেষণালব্ধ ফলাফল বিশ্লেষণ ও উপস্থাপন, জটিল অণুর আণবিক গঠন, ডিএনএ গঠন যা কোনো অবস্থাতেই বাস্তবে অবলোকন সম্ভব নয়, সেগুলো ভার্চুয়াল রিয়েলিটি পরিবেশে সিমুলেশনের মাধ্যমে দেখানো সম্ভব হচ্ছে। চিকিৎসা ক্ষেত্রে কি? চিকিৎসা বিজ্ঞানের সর্ববৃহৎ পরিসরে এর ব্যবহার ব্যাপক। জটিল অপারেশন, কৃত্রিম অঙ্গ প্রত্যঙ্গ সংযোজন, ডিএনএ পর্যালোচনা ইত্যাদি সহ নবীন শল্য চিকিৎসকদের প্রশিক্ষণ ও রোগ নির্ণয়ে ব্যাপক হারে ভার্চুয়াল রিয়েলিটির ব্যবহার হয়। সামরিক প্রশিক্ষণে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে সত্যিকারের যুদ্ধক্ষেত্রে আবহাওয়া তৈরি করে সৈনিকদেরকে উন্নত ও নিখুঁত প্রশিক্ষণ প্রদান করা যায়। সত্যিকারের যুদ্ধকালীন বিপজ্জনক পরিস্থিতিতে সৈনিকেরা তাদের সঠিক করণীয় সম্পর্কে আগে থেকেই কি পরিচিত হওয়ার সুযোগ পেয়ে থাকে। তো এরপর কি আছে? ব্যবসা বাণিজ্য কীরকমের? যে উৎপাদিত কিংবা প্রস্তাবিত পণ্যের গুণগত মান, গঠন, বিপণন, সম্ভাব্যতা যাচাই, মূল্যায়ন, বিপণন, কর্মী প্রশিক্ষণ ইত্যাদি সব ধরনের কার্যক্রম ভার্চুয়াল রিয়েলিটি সিমুলেশন পদ্ধতি ব্যবহার হয়। তো কোনো বিপজ্জনক ও ক্ষতিকর দ্রব্য বাজারজাত করার আগে কোনো কর্মচারীর জীবনের ঝুঁকি না নিয়ে ভার্চুয়াল রিয়েলিটির পরিবেশে সেগুলো পরীক্ষা করে নেওয়া সম্ভব হয়। তো এখানে উল্লেখ্য যে ভার্চুয়াল রিয়েলিটির অনেক বাস্তব ব্যবহার থাকার পরেও কম বয়সী বা শিশুদের বেলায় এর যথেষ্ট ব্যবহার নিয়ে সতর্ক থাকার প্রয়োজনীয়তা রয়েছে। গবেষণায় দেখা গেছে যে একজন প্রাপ্তবয়স্ক মানে 18+ প্রাপ্তবয়স্ক যেভাবে ভার্চুয়াল রিয়েলিটি পরিবেশে প্রতিক্রিয়া করে সে তুলনায় একজন কম বয়সী প্রতিক্রিয়া অনেক তীব্র এবং দীর্ঘস্থায়ী। শুধু তাই নয়, এর যথেষ্ট ব্যবহার তাদের শিখন ক্ষমতার উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।